ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। ধারণা করা হচ্ছিল যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি সমাপ্তির পথ বের হবে। যদিও এখনও পর্যন্ত ফলপ্রসূ কোনো ফলাফল দেখা না গেলেও আমরা দেখতেই পাচ্ছি যে ইউক্রেনকে ক্রমশ কোণঠাসা করে তুলছে রাশিয়া। যদিও আমেরিকার তরফ থেকে বারবার বলা হচ্ছে একটি আলোচনা চলছে, সেই আলোচনার অগ্রগতি নিয়ে বারবার কথা হচ্ছে। আসলে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভবিষ্যৎ কি, ট্রাম্পই বা কী করছেন, এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। সেলিম খান, শুরুতেই আপনার কাছে চলে যাই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে বলেছিলেন উনি ক্ষমতায় বসার 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটবে। আজ প্রায় 15 দিনের বেশি তিনি ক্ষমতায় বসেছেন, কিংবা 20 দিনেরও বেশি বলা যায়। যুদ্ধের অবস্থা কি করছেন ট্রাম্প? যুদ্ধ তো চলছেই, তবে তার আগে আমি একটা ছোট্ট উদাহরণ টানতে চাই আমাদের দর্শকদের জন্য, যাতে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমরা সবাই মোটামুটি ক্রিকেট খেলা দেখি। ক্রিকেটে যারা এখন T20 বা যারা সীমিত ওভারের ক্রিকেট দেখে অভ্যস্ত, তারা দেখেন যে প্রথমে যখন খেলা শুরু হয় তখন ইনার সার্কেলের ভেতরে অনেক বেশি ফিল্ডার থাকেন, প্রায় 9 জনের মতো ফিল্ডার থাকেন। এরকম আউটার সার্কেলে একেবারে বাউন্ডারি লাইনের ধারে দেখেন অনেক কম থাকেন, প্লেয়ার থাকেন। সেই সুযোগটা ব্যাটসম্যানরা কাজে লাগান এবং তারা বেশ চালিয়ে খেলার চেষ্টা করেন যে রান তোলার জন্য। তো অনেক সময় আমরা দেখি যে ব্যাটসম্যান খুব ব্যাপকভাবে ব্যাট হাঁকাচ্ছেন, কিন্তু প্রতিটি বল গিয়েই দেখা যাচ্ছে যে ফিল্ডারের হাতে জমা পড়ছে, এবং তাতে ব্যাটসম্যান ব্যাট হাঁকানোর সঙ্গে সঙ্গে দর্শকরা হাততালি দিয়ে উঠছেন যে এই বোধহয় 4 হয়ে গেল। কিন্তু দেখা গেল আসলে 1 রানও হয়নি, কারণ বলটা গিয়ে ওই ইনার সার্কেলে কোনো একজন ফিল্ডারের হাতে জমা পড়েছে এবং এত দ্রুততার সঙ্গে জমা পড়েছে যে ওখানে রান নেওয়ার কোনো সুযোগ ছিল না। ঠিক ট্রাম্পের গত 20 তারিখে অফিসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবং তার প্রায় শতাধিক এক্সিকিউটিভ অর্ডারে সই করার পর যে এফেক্ট দেখা যাচ্ছে, সেই এফেক্টে এইরকমই মনে হচ্ছে যে তিনি যে একাধিক এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন সেগুলো পরদিনই গিয়ে চ্যালেঞ্জ হয়ে গেছে আদালতে, এবং একের পর এক এক্সিকিউটিভ অর্ডার কিন্তু স্থগিত হয়ে গেছে। আপনি জানেন যে জন্মসূত্রে আমেরিকান হওয়ার যে সুযোগ, সেই সুযোগ রহিত করেছিলেন ট্রাম্প, সেটাও কিন্তু স্থগিত হয়ে গেছে আদালতে। তারপরে তিনি যে ট্যারিফ বা শুল্ক যুদ্ধ শুরু করেছিলেন, সেই ট্যারিফ যুদ্ধ কিন্তু যে এই এক দেশের উপর তিনি আরোপ করছেন, কিছুদিন আগে আমরা দেখলাম মেক্সিকো এবং প্রতিবেশী কানাডার উপর 25% ট্যারিফ আরোপ করলেন। সেই ট্যারিফ আরোপ করার সঙ্গে সঙ্গে যেই তারা মেক্সিকোর প্রেসিডেন্ট কথা বললেন ট্রাম্পের সাথে, কানাডা কথা বললো ট্রাম্পের সাথে, সঙ্গে সঙ্গে সেই আবার স্থগিত করা হলো। আপনার চীন কিন্তু পাল্টা ব্যবস্থা নিয়েছে, এখনো পর্যন্ত চীনের প্রতিক্রিয়া জানেনি। তো ট্রাম্পের অবস্থা হয়েছে এই ধরনের। তিনি নির্বাচনী প্রচারের আগে বলেছিলেন যে আমি যেদিনই প্রেসিডেন্ট হব সেই দিনই বা তার পরদিনই যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার সংঘাত বন্ধ হয়ে যাবে, এবং তিনি কথাও বলেছিলেন যে আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে এই সংঘাত কখনোই হতো না। হয়তো বা সেটা ঠিক, আমি ধরে নিচ্ছি যে সেটা হয়তো ঠিক, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ট্রাম্প এই কাজটি কিন্তু সহজে করতে পারবেন না। আপনি যে আপনার আলোচনার কথাবার্তা বলছিলেন যে একটা আলোচনা শুরু হয়েছে, কারণ বিষয়টি মনে রাখতে হবে যে ট্রাম্পের যিনি পূর্বসূরি ছিলেন জো বাইডেন, তিনি বা তার প্রশাসন এই ইউক্রেনকে ঘিরে এমন প্যাচ লাগিয়ে দিয়ে গেছেন, এইটা ট্রাম্পের পক্ষে বা ট্রাম্প প্রশাসনে যারা এখন যুক্ত আছেন তাদের হাজার সদিচ্ছা থাকলেও সেটা রাতারাতি সমাধান করতে পারবেন, এইটা আসলে প্রায় অসম্ভব একটা কাজ। তবে একটা আলোচনা শুরু হয়েছে আমেরিকার পক্ষ থেকে, কারণ আমেরিকা এখানে সবচেয়ে বড় পার্টি। আমেরিকা বলা হয়ে থাকে, এটা অভিযোগ অবশ্যই আছে যে ইউক্রেন আসলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ করছে না, আসলে ইউক্রেনের নামে বকলমে আসলে যুদ্ধ করছে ন্যাটো এবং আমেরিকা। সুতরাং আমেরিকার পক্ষ থেকে যখন যুদ্ধ বন্ধের বা সে দেশের প্রেসিডেন্ট যখন যুদ্ধ বন্ধের কথা বলেন, তখন কিছুটা আশার আলো দেখা যায়। এরই মধ্যে শোনা যাচ্ছে যে পুতিন এবং ট্রাম্প একটি বৈঠক করবেন, এই বিষয়টি কি? হ্যাঁ, এই বিষয়টি কিন্তু রয়টার্সের পক্ষ থেকে, আপনি জানেন যে ইন্টারন্যাশনাল বার্তা সংস্থা যে আছে যে রয়টার্স, তারা কিন্তু একটা এক্সক্লুসিভ স্টোরি কয়েকদিন আগে করেছিল, সম্ভবত 3 তারিখে, যে ট্রাম্প পুতিন তারা একটা শীর্ষ বৈঠক বা সামিট যেটা বলে সেখানে বসতে চলেছেন, এবং এর জন্য একটা জায়গা খোঁজা হচ্ছিল যে কোথায় বসবেন। তারা রয়টার্সের নিউজেই বলা হয়েছে যে তারা দেখছেন যে বিশেষত রাশিয়ান কর্মকর্তারা যারা পুতিনের নিরাপত্তা নিয়ে চিন্তিত,
তারা দেখছেন যে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত ইউএই এই দুই জায়গার মধ্যে কোনো এক জায়গায় বৈঠক হতে পারে। এর আগে কিন্তু পশ্চিম ইউরোপের বিভিন্ন জায়গায় আপনার আলোচনা, এর আগে যে রাশিয়া বলি বা সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন এই দুই দেশের প্রেসিডেন্টরা কিন্তু তখন হেলসিঙ্কি, জেনেভা বিভিন্ন জায়গায় মিটিং করতেন, এই ধরনের মিটিং। কিন্তু এখন তারা ওই জায়গায় মিটিং করতে চাচ্ছে না, কারণ গোটা পশ্চিম ইউরোপ ন্যাটোর ব্যানারে এই ইউক্রেন যুদ্ধের একটা পার্টি হয়ে গেছে, তারা ওইটাকে নিরাপদ ভাবছেন না। দুই নম্বর হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের একটা মানে কি বলবো আপনার গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু পুতিনের মাথার উপর ঝুলছে। ফলে কোনো দেশে গেলে কোনো দেশ যদি সেটা কার্যকরী করে ফেলায় তখন একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হবে, যেটা কারোর জন্যই শুভ হবে না। সেক্ষেত্রে রাশিয়ার জন্য সৌদি আরব বা ইউএই এই দুটো দেশ ভালো অপশান। তারপরেও কিন্তু রাশিয়ানরা এখনও অন্যান্য অপশানের কথা খুলে রেখেছেন। তারা বলছেন যে এই সৌদি আরব এবং ইউএইর সঙ্গে আমেরিকার সামরিক ঘনিষ্ঠতা এতটাই বেশি যে সেখানে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্ট আলোচনায় যাবেন, তার জন্য তারা কিন্তু একটু কিন্তু করছেন, এবং এই কিন্তু মনে হয় যে হয়তো জায়গাটা পরিবর্তনও হতে পারে। আচ্ছা, আমরা এবার একটু সেলিম ভাই ইউক্রেন প্রসঙ্গে আসি। যদি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কথা বলি, উনি একবার বললেন যে আসলে উনি পুতিনের সঙ্গে বসবেন, এবং আরেকবার ওনার একটা স্টেটমেন্ট এমন এলো যে রাশিয়াকে থামাতে আসলে পারমাণবিক অস্ত্র প্রয়োজন। আসলে জেলেনস্কি কি চাচ্ছেন? আসলে জেলেনস্কির এই কথাবার্তার মধ্যে আপনাকে জেলেনস্কি লোকটাকে এইটা বোঝাটা খুবই জরুরি। জেলেনস্কি মধ্য ইউক্রেনে জন্ম নেওয়া এক ইহুদি পরিবারের সন্তান। তিনি ইকোনমিক্সে পড়াশোনা করেছেন সে দেশে, এবং তার পেশা ছিল হচ্ছে তিনি একজন অভিনয় শিল্পী, এবং অভিনেতা হিসেবে তিনি একজন কমেডিয়ান। আচ্ছা, ঠিক আছে, কৌতুক শিল্পী, এই ছিল তার পরিচয়। এইটা যদি বলি তাহলে এখন বলতে পারেন যে একজন কৌতুক শিল্পী থেকে তিনি কিভাবে প্রেসিডেন্টের আসনে গেলেন। এইটা অত্যন্ত প্ল্যান্টেড একটা। জেলেনস্কি কিন্তু কোনো লোক না যে মানুষের জনপ্রিয়তার ভিত্তিতে তিনি যে নির্বাচিত হয়েছেন, বিষয়টা এমন না। আপনার আমেরিকান FBI, CIA এবং অন্যান্য ব্রিটেন এবং অন্যান্য যে ইউরোপীয় দেশগুলো আছে, বিশেষত আমেরিকান FBI এবং CIA 2012 সাল থেকে চেষ্টা করে যাচ্ছিল যে আপনার এই ইউক্রেনে এমন কাউকে একজনকে নেতা হিসাবে তুলে নিয়ে আসা যিনি তাদের কথা শুনবেন। কারণ দীর্ঘদিন ধরে ইউক্রেনের শাসনে কিন্তু ছিল যিনি নির্বাচিত হতেন প্রেসিডেন্ট হিসেবে, তিনি মস্কো ধামাধারা হিসেবেই পরিচিত ছিলেন। মস্কো যা বলতো সেটাই, ওই কথাই কিন্তু তিনি শুনতেন এবং সেভাবেই চলতেন। সেই জায়গায় জেলেনস্কিকে তিনি ধরেন, যদি আমরা ইউক্রেনের দিকে দেখি, ইউক্রেনের একটা বড় অংশ হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান, আরেকটি হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান। এই ক্যাথলিক খ্রিস্টান আর অর্থোডক্স খ্রিস্টানের মাঝখান থেকে একজন ইহুদি পরিবারের সন্তান তিনি এসে প্রেসিডেন্ট হয়ে গেলেন, এবং তিনি একমাত্র ইউক্রেনের ত্রাতা। তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে টিকিয়ে রাখা না, চালিয়ে যাচ্ছেন এবং ইয়েদের পশ্চিমা জগতের সহায়তায়। ফলে এইখানে পুরোটাই কিন্তু জেলেনস্কি যেটা বলছেন সেটা কিন্তু পুরোপুরি তিনি একজন প্ল্যান্টেড মানুষ হিসেবে যা বলার দরকার সেটা বলেছেন। যে এরই মধ্যে কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পকে, যে ইউক্রেন তো খুব সাহসী ভূমিকা রেখেছে। তিনি বলছেন, হ্যাঁ, ইউক্রেনীয়রা বেশ সাহসী, কিন্তু আমরা পয়সা দিই বলে। তিনি কিন্তু কথা বলতে ছাড়েননি যে তারা সাহসী, হ্যাঁ খুব লড়ে যাচ্ছে। তিনি কিন্তু এসে বলছেন যে আমি পয়সা দিচ্ছি, এই জন্য ওরা চালিয়ে যেতে পারছে, তা নাহলে ওদের পক্ষে এইসব যুদ্ধ চালানো সম্ভব ছিল না। এটাই কিন্তু আসল কথা হচ্ছে এইটাই। আচ্ছা, তাহলে কি মনে হয় সংঘাতটা কি আসলে থামবে? এই সংঘাত থামার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যে সেটা হচ্ছে যে ইউক্রেনের ইতিহাস বা ভূগোল দুটোই বোঝা দরকার। সেটা হচ্ছে ইউক্রেন, রাশিয়া এবং বেলারুশ, এই তিনটে কিন্তু এইখানকার জাতিগত এবং ভাষাগত মোটামুটি একই ধরনের। আচ্ছা, একই ধরনের গোষ্ঠী। আপনি ইউক্রেনের যদি মানচিত্রটা আমরা দেখি, তাহলে ইউক্রেনের এক অংশ হচ্ছে রাশিয়ার সঙ্গে যুক্ত, সীমান্ত বরাবর যুক্ত, আর এক অংশ যেটা পূর্বাঞ্চল বলে খ্যাত, আর একটা হচ্ছে পশ্চিমাঞ্চল। সেটার সঙ্গে ধরেন আপনার পোল্যান্ড আছে, হাঙ্গেরি আছে, আরও অন্যান্য দেশ আছে যাদের সীমান্ত আছে। এবং সবচেয়ে মজার জিনিস হলো, এই দেশটার মাঝখান দিয়ে একটা নদী চলে গেছে, যে নদীটার নাম নিপার নদী। এই নিপার নদীর মাঝখান দিয়ে
চলে যাওয়ার কারণে আপনি জানেন যে আগে যখন বড় বড় নদী কোনো ভূখণ্ডকে ভাগ করত, তো দুই পারের মানুষের কিন্তু মানে কি বলবো, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের খাদ্যাভ্যাস সব কিছুই কিন্তু আলাদা। এটা কিন্তু আমাদের দেশের জন্য সত্য। আমাদের দেশেও যে বড় বড় নদীগুলো গেছে, আপনি যদি পদ্মা ধরেন, আপনি যদি ব্রহ্মপুত্র ধরেন, তাহলে দেখবেন যে দুই পারের মানুষের মধ্যে কিন্তু আচার ব্যবহারে, কথায়, সব কিছুর মধ্যে আপনি পার্থক্য পাবেন। ঠিক নিপারও কিন্তু ইউক্রেনের মানুষকে দুই ভাগে ভাগ করেছে। একদম পূর্বাঞ্চলে যারা আছে তারা কিন্তু রাশিয়ার সঙ্গে যুক্ত, তারা রুশ ভাষাভাষী, রুশ ভাষায় কথা বলে এবং রাশিয়ার সঙ্গে অনেক বেশি নৈকট্য বোধ করে। অন্যদিকে যারা ধরেন পশ্চিমে আছে, তারা কিছুটা পশ্চিমা ঘেঁষা, তারা ক্যাথলিক খ্রিস্টান, পশ্চিমা ঘেঁষা, এবং মানে তারা ভাবে ওই পশ্চিমা গণতন্ত্র ধাঁচে চিন্তা ভাবনা করে। ফলে আপনার কিন্তু ইউক্রেনের মধ্যেই কিন্তু কোনো মিল নেই। ইউক্রেন কিন্তু নিজেই একটা বিভাজিত দেশ। মানে জাতিগতভাবে একটা কোনো ইউক্রেনিয়ান ইউনিফাইড কোনো, আপনি যে রাশিয়ার যে অঞ্চলগুলো কিন্তু আক্রমণ করেছে বা দখলে নিয়েছে, সবগুলোই কিন্তু রুশ ভাষাভাষী, এবং সেখানে জানেন যে ওই যে বিদ্রোহীরা এবং এই বিদ্রোহীদের মদত কিন্তু রাশিয়ায় দিয়েছে। তো এই লোকগুলোকে কিন্তু আপনি ওই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যেটা চাচ্ছেন, সেটা কিন্তু তাদের কাছ থেকে পাওয়া কঠিন। এরপরে আসি আপনার প্রশ্নে যে এই সংঘাত কি থামা সম্ভব। একটা জিনিস মনে রাখতে হবে যে আমেরিকানরা এই লোকটাকে বসিয়েছিল 2019 সালে, তারপরে তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়, ঠিক আছে। এরপরে কিন্তু যুদ্ধটা লাগলো কবে, যখন বাইডেন ক্ষমতায় এলেন, এবং এটা 2022 সালে ফেব্রুয়ারি মাসে যে রাশিয়া শুরু করলো, কারণ তাকে এমনভাবে উত্তপ্ত করা হচ্ছিল যে তার পক্ষে এটা হয়তোবা এড়ানো সম্ভব ছিল না, মানে এই প্রতিবেশ বা কিংবা রাশিয়া ফাঁদে পা দিয়েছে বলা যেতে পারে। তো 2022-এ এরপরে কিন্তু যদি আপনি দেখেন যে রাশিয়াকে এই যুদ্ধ চালানোর জন্য সাহায্য করেছে আপনার ইরান, ড্রোন দিয়ে, নানা ধরনের অস্ত্র দিয়ে, আপনার চীন সাহায্য করেছে নানাভাবে রসদ জুগিয়ে, আপনার সরাসরি লোক পাঠিয়ে সাহায্য করেছে, সৈন্য পাঠিয়ে সাহায্য করেছে উত্তর কোরিয়া, তো সাহায্য করেছে। আবার যদি উল্টো দিকে দেখেন, ইউক্রেনকে ঢালাওভাবে অর্থ এবং অস্ত্র সব ধরনের সাহায্য জুগিয়ে গেছে আপনার আমেরিকা এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ, সেটা আপনার ব্রিটেন আছে, জার্মানি আছে, আপনার অন্যান্য ছোট ছোট যে দেশই বলি না কেন, সবাই কিন্তু কম বেশি ইউক্রেনকে ঢালাওভাবে অর্থ এবং অন্যান্য সহায়তা দিয়ে গেছে। ফলে এই যুদ্ধটা কিন্তু আর রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সীমিত নেই, এই যুদ্ধের সঙ্গে নানা পার্টি জড়িয়ে গেছে, বিভিন্নভাবে অনেক দেশ জড়িয়ে গেছে। সুতরাং শুধুমাত্র যে প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেই সমাধান হবে, যে কারণে তিনি পাচ্ছেন না, ঠিক সেই প্রশ্নটাই কিন্তু এখন এসে আপনি উত্তরটা পাচ্ছেন যে কেন ট্রাম্প পাচ্ছেন না। কারণ এইখানে এতগুলো কারোর ভেস্টেড ইন্টারেস্ট আছে, কারোর ইন্টারেস্ট আছে, কেউ সরাসরি চান না যে ইউক্রেনকে মানে রাশিয়া কোনোভাবে পরাভূত হোক। এই রাশিয়ার যারা সমর্থক, তারা কোনোভাবেই রাশিয়া হেরে গেছে বা রাশিয়ার পরাজয় হয়েছে এরকম কোনো জিনিস তারা মানবে না। আবার পশ্চিমা ইউরোপের যদি কথা বলি, তারা যদি দেখে যে ভাই রাশিয়া যুদ্ধ বন্ধ হয়ে গেল, অথচ ইউক্রেনের একটা বড় অংশই তো রাশিয়ার দখলে, তাহলে আমার দেশের মানুষ যে এত পয়সা দিল, আমি যে রাশিয়ার গ্যাস বন্ধ করে দিলাম, যে রাশিয়ার গ্যাস বন্ধ করার কারণে আমি যে আর্থিক ক্ষতির সম্মুখীন হলাম, তাহলে আমরা কি পেলাম? তখন কিন্তু তাদের কারোর কাছে কিন্তু কোনো উত্তর নেই। ফলে এত প্রশ্ন, এত বিষয়টা জটিল করে তোলা হয়েছে যে এর উত্তর পেতে কিন্তু বহু দূর যেতে হবে, এবং এর জন্য একমাত্র জিনিস হচ্ছে কূটনৈতিক পর্যায়ে আলোচনা এবং বিভিন্ন পক্ষকে নিয়ে একটা মানে সহমতের জায়গা তৈরি করা, মতৈক্যের জায়গা তৈরি করা, তাহলেই একমাত্র এই সংঘাত থামতে পারে বা এই পরিস্থিতি থেকে তাছাড়া কোনো পরিত্রাণের পথ নেই। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbd.com।